সকালের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কমছে তৈরি পোশাক সহ দেশের মোট রফতানি আয়। কমেছে ব্যাক টু ব্যাক এলসি নিষ্পত্তিও, যা পূর্বাভাস দিচ্ছে আগামীতে রফতানি আয় আরও কমার। এর কারণ হিসেবে উদ্যোক্তাদের দাবি, পোশাকের বেসিক আইটেমের দাম কমিয়ে ইউরোপের বাজার দখলে নিচ্ছে ভারত, চীন। রয়েছে বাড়তি মার্কিন শুল্ক উৎপাদকের ঘাড়ে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টাও। এ অবস্থায় ক্রয়াদেশ বাড়াতে জাতীয় নির্বাচন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা দূর করার তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। ট্যারিফ, তুচ্ছ অজুহাতে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় তৈরি পোশাক খাতের রফতানি আয়ের প্রবৃদ্ধি কমলেও শেষ মুহূর্তে আশার আলো দেখাচ্ছে চাইনিজ হলিডে। যুক্তরাষ্ট্রের বাজারে চীনের অতিরিক্ত ট্যারিফের কারণে গার্মেন্টস অর্ডার যেমন বাংলাদেশমুখী হচ্ছে, তেমনি চাইনিজ হলিডের দীর্ঘ ছুটির কারণেও বাংলাদেশে অর্ডার কিছুটা বাড়ছে বলে দাবি গার্মেন্টস ব্যবসায়ীদের। রেল সেকশনে 167টি অরক্ষিত রেল ক্রসিং এর প্রতিটি যেন মৃত্যু ফাঁদ। অথচ এসব অবৈধ রেল ক্রসিং দিয়ে প্রতিদিনই পার হচ্ছে পথচারী ও যানবাহন। প্রায় ঘটছে দুর্ঘটনা। তথ্যমতে 10 বছরে বেশ কয়েকটি দুর্ঘটনায় 25 জনের মৃত্যু হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, লোকবল সংকটে রেলগেট বাড়ানো সম্ভব হচ্ছে না। বাড়িঘর অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পুরনো বিল্ডিংগুলোতে খসে পড়েছে পলেস্তারা। অপরিকল্পিত নগরায়নে বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকিতে নেত্রকোনা শহর। ব্যবস্থা নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এবার শুনবেন বিস্তারিত। রফতানির জন্য দরকারি পণ্য আমদানিতে ব্যাক টু ব্যাক এলসি খোলা এবার গেল জুলাই থেকে অক্টোবর পর্যন্ত গত বছরের একই সময়ের তুলনায় কমেছে 13.81%। আর এ সময়ে নিষ্পত্তি কমেছে 1.87%। এ সময়ে মূলধনী যন্ত্রপাতি ও মধ্যবর্তী পণ্য আমদানিতে এলসি খোলা বাড়লেও বড় ব্যবধানে কমেছে নিষ্পত্তি। আমদানিতে এমন বেহাল দশার প্রতিফলন ঘটেছে তৈরি পোশাক শিল্পের রপ্তানি আয়েও। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির মাসিক প্রতিবেদনের তথ্য, বছর ব্যবধানে রপ্তানি আয় কমার ধারাবাহিকতা ধরে রেখে নভেম্বরে এ খাতের আয় এসেছে $314.09 কোটি। গেল বছরের একই সময়ের তুলনায় 5% কম। ওয়ার্ল্ডের বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন আসার কারণে আমাদের বায়াররা কিন্তু প্যানিক। তারাও জানে না যে কোন রুলটা তার প্রতি কীরকম ইমপ্লিমেন্টেশন হবে। ইনফ্লেশন হাই রেট চলতেছে, সেজন্য তারা অর্ডারও আমাদেরকে কম দিয়েছে তাদের ইনভেন্টরি কমানোর জন্য। তৈরি পোশাক রপ্তানিতে মন্দার ধাক্কা লেগেছে মোট রপ্তানি আয়েও। বছর ব্যবধানে 5.5% বেশি কমে গেল নভেম্বরে মোট রপ্তানি আয় এসেছে $389.16 কোটি। তবে জুলাই প্রবৃদ্ধির প্রভাবে 5 মাসের যোগফলে রপ্তানি আয় বেড়েছে 0.62%। বাংলাদেশের উপর যে 20% ট্যারিফ ধার্য করা হয়েছে, সেটার একটা পার্ট আমাদের উপর চাপিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করতেছে, যেটা আমরা মনে করি আনইথিক্যাল এবং আমাদের পক্ষে কোনোভাবেই সেটা পে করা সম্ভব না। ভারত এবং চায়না ট্যারিফের কারণে তারা যেহেতু এই আমেরিকাতে তারা একটু প্রেসারে পড়লো, তারা কিন্তু ইউরোপে ঝুঁকে পড়ছে। ইউরোপে গিয়ে আমাদের যে মার্কেট ছিল, সেই মার্কেটে তারা কিন্তু অলমোস্ট দখল করে নেওয়ার কাছাকাছি চলে গেছে এবং তারা কিন্তু সেখানে আমাদের থেকে কম প্রাইজে মার্কেট অর্ডার নিয়ে নিচ্ছে। পোশাক শিল্পের পতনের মধ্যেও এগিয়ে চলছে চামড়া খাত। নভেম্বরে চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় এসেছে $9.8 কোটি, যা গেল বছরের একই সময়ের চেয়ে 5.14% বেশি। আগামীতে এই পণ্যগুলো সহ আমাদের উদীয়মান অন্য খাতগুলোতে আমাদের আরও বেশি $1 বিলিয়ন পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি করা দরকার। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক শতাংশের হিসাবে সুবিধাজনক হলেও বাস্তবতার নিরিখে অসুবিধায় ফেলেছে বাংলাদেশকে। শুল্কের ভারে চাপ বেড়েছে ইউরোপের বাজারেও। এই অবস্থায় রাজনীতিকরা সহ নীতি নির্ধারকদের উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। এক্সপোর্টের যে অর্ডার, সেটা কিন্তু ইমেজের উপর ডিপেন্ড করে। আমাদের কিন্তু এই যে ক্রেডিট রেটিং, সেটা কিন্তু বাড়েনি। 20% শুল্ক হলে এবং তার জন্য অনেক বড় বড় ত্যাগ স্বীকার করলাম আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন রকম চুক্তিও করলাম। তো এরপরে যদি আমরা ফল না পাই সেটা, তো তাইলে এখন এটা আমাদের তো নতুন করে একটা কৌশল নির্ধারণ করতে হবে এবং সেটার জন্য আমি মনে করি যে আসলে মূল দায়িত্ব এখন রাজনীতিবিদদের এবং যারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করতে চান, তো তাদের পরিষ্কার করে আসলে এখানে কর্মপরিকল্পনা তৈরি করা দরকার। রপ্তানি বাজারে বড় ধরনের পতনের মুখে পড়েছে পাট ও পাটজাত পণ্য, আশা জাগানো হোম টেক্সটাইল ও বাইসাইকেলের রপ্তানি আয়।
বিজিএমই এর তথ্য অনুযায়ী চলতি অর্থ বছরের প্রথম 5 মাসে 16.13 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ, যা আগের অর্থ বছরের এই সময়ের তুলনায় মাত্র 0.9% বেশি। অবশ্য সেপ্টেম্বর ছাড়া বাকি মাসগুলিতে রপ্তানি হয়েছে 3 বিলিয়ন মার্কিন ডলার করে। প্রচলিত বাজারগুলো থেকে কাঙ্ক্ষিত রপ্তানি আয়ের ক্ষেত্রে জটিলতা হলো চীনের অর্ডার বাড়তে থাকায় কিছুটা আশার আলো দেখছেন বিজিএমইএ নেতারা। যেহেতু তাদের ট্যারিফের একটা বিশাল ইস্যু, সেই কারণে অর্ডার বাংলাদেশে আসতেছে এবং বাংলাদেশে আপনার অর্ডারটা বাড়বে, বিশেষ করে চাইনিজদের কারণে। এদিকে জানুয়ারিতে শুরু হচ্ছে চীনের চাইনিজ হলিডের দীর্ঘ বন্ধ, যা ছাড়িয়ে যাবে ফেব্রুয়ারি পর্যন্ত। এই অবস্থায় অনেকটা আগেভাগে বাংলাদেশে অর্ডার প্লেস করছে চাইনিজ প্রতিষ্ঠানগুলো, যে কারণে এই 2 মাস রপ্তানি আয় কিছুটা কমলো, পরবর্তীতে বাড়ার সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এক্সপোর্টটা একটু যেটা বাড়ছে, যেটা ডাটাতে আসছে, সেটা বেসিক্যালি আপনার ক্রিসমাস এবং আপনার যে ব্ল্যাক ফ্রাইডের যে কিছুটা এক্সপোর্ট নভেম্বর হয়েছে, যার ধরুন গত মাসে একটু এক্সপোর্টটা 3 মিলিয়নের মতো একটু বাড়তি দেখা যাচ্ছে গত বছরের তুলনায়। রাজধানী ঢাকা, গাজীপুর এবং নারায়ণগঞ্জের 2100টি গার্মেন্টস কারখানায় 33 লাখ, চট্টগ্রামের 464টি কারখানায় 11 লাখ শ্রমিক রয়েছে। এর বাইরে দেশের 8টি ইপিজেডে রয়েছে 600 গার্মেন্টস কারখানা। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে চীনের ট্যারিফ জটিলতার পাশাপাশি চাইনিজ হলিডের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের গার্মেন্টসগুলিতে বিদেশি অর্ডার কিছুটা বাড়ছে। কর্মচাঞ্চল্য ফিরছে তৈরি পোশাক খাতে। তবে নানামুখী জটিলতায় গার্মেন্টস সেক্টরের এ প্রবৃদ্ধি ধরে রাখা এখন কঠিন চ্যালেঞ্জ। সাম্প্রতিক সময়ে তুচ্ছ অজুহাতে চট্টগ্রামের ইপিজেড সহ বেশ কিছু গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে। তার প্রভাব আগস্ট এবং অক্টোবর মাসে চট্টগ্রামের কারখানাগুলোর রপ্তানি আয়ও কমে গিয়েছিল। তবে বর্তমানে অর্ডার বাড়তে থাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নড়েচড়ে বসেছে প্রশাসন, শিল্প পুলিশ, গার্মেন্টস মালিক, শ্রমিক। ত্রিপক্ষীয় সমঝোতার পাশাপাশি বাড়ানো হয়েছে কারখানাগুলোতে গোয়েন্দা নজরদারি। যেহেতু একটা শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে, এই অবস্থাটা ধরে রাখার জন্য আমরা যখনই কোনো গার্মেন্টসে কোনো ধরনের সমস্যা হবে, আমরা সম্মিলিতভাবে সেটা অ্যাড্রেস করব এবং এই সংক্রান্তে আমাদের কন্টিনিউয়াস একটা গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ 36.15 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করলো। 2024-25 অর্থ বছরে তা বেড়ে 39.34 বিলিয়ন মার্কিন ডলারে এসে দাঁড়িয়েছিল। 2025-26 অর্থ বছরে 40 বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাওয়ার আশা করেছিলেন গার্মেন্টস মালিকেরা। নেই গেট, নেই রেলওয়ের লোকজন, প্রতিদিন অতিক্রম করছে 6 জোড়া ট্রেন। ঝুঁকিপূর্ণ ক্রসিং নিরাপদ করতে সংশ্লিষ্টদের পক্ষ থেকে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় ক্ষুব্ধ স্থানীয়রা। বৈধ 72টি গেটেও প্রায় উপস্থিত থাকেন না গেটম্যান। 30 সেকেন্ড ডিস্টেন্স ট্রেন চলে গেছে, আমি পার হয়েছি, বাট আমি ট্রেন যাচ্ছে সেটা আমি খেয়াল করতে পারি নাই। বাচ্চারা তো এগুলো বুঝে না, মনে হয় সময় দৌড় দিলে অ্যাক্সিডেন্ট হইবই। 2টা প্রতিষ্ঠান আছে, একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুলের বাচ্চারা একটু নার্ভাস হয়ে যায় যখন ট্রেন নেয়। মনে করি জরুরি এই জায়গায় গেট দেওয়া উচিত মনে করি। 2021 সালের জরিপে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে সিলেট বিভাগে 239টি রেল ক্রসিংয়ের মধ্যে 167টি অবৈধ হিসাবে চিহ্নিত। এসব লেভেল ক্রসিং নেই সরকারি অনুমোদন, নেই গেটও। অরক্ষিত এইসব লেভেল ক্রসিং দিয়ে প্রতিদিনই শিক্ষার্থী সহ নানা বয়সী নারী পুরুষ শিশু পারাপার হচ্ছেন। বৈধ ও অরক্ষিত লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় প্রাণহানি সহ অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করলেও টনক নড়েনি রেলওয়ে কর্তৃপক্ষের। তবে দ্রুত জনবল নিয়োগ দেওয়ার কথা জানালেন স্টেশন ম্যানেজার। অবৈধ রেলগেট আছে, ওখানে আমাদের রেল প্রশাসন চেষ্টা করেছে ওগুলো লোকবল নিয়োগ দিয়ে রেলের আওতায় নিয়ে আসার জন্য। তো যেহেতু এখন লোকবল নাই, সেই জন্য আমরা পারতেছি না। যেহেতু অবৈধ এই গেটগুলোর কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটতেছে, সেই জন্য আমাদের রেল কর্তৃপক্ষ খুব সিনসিয়ার, যত দ্রুত সম্ভব লোকবল নিয়োগ করে এই গেটগুলো আমাদের রেলের আওতায় নিয়ে আসবে। 2016 সাল থেকে চলতি বছর পর্যন্ত সিলেটের শিববাড়ি, ফেঞ্চুগঞ্জের ইলাসপুর, মাইজগাঁও, ফেঞ্চুগঞ্জ রেল ক্রসিং, কুলাউড়া স্কুল চৌমোহনা ও বরমচাল রেল ক্রসিংয়ে বেশ কয়েকটি দুর্ঘটনায় 25 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।
বাড়িগুলো বেশিরভাগই একটার সঙ্গে আরেকটা লাগোয়া। এছাড়া রয়েছে শত বছরের পুরনো ভবনও। মগরা ও ধলাই নদী বেষ্টিত নেত্রকোনা পৌর শহরটি 21.02 বর্গ কিলোমিটার। এই শহরে প্রায় 1,02,000-এর বেশি মানুষের বসবাস। বেশিরভাগ ঘরবাড়ি অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। পুরনো বিল্ডিংগুলোতে খসে পড়েছে পলেস্তারা। এতে ঝুঁকিতে রয়েছেন বাসিন্দারা। বিল্ডিংগুলো তদারকি করা এবং অনুমোদনের ক্ষেত্রে বেআইনি কাজ হলে ব্যবস্থা নেওয়ার দাবি বিশিষ্টজনদের। একটা বাড়ি থেকে একটা বাড়ির দূরত্ব কতটুকু হবে এটা কিন্তু তারা নির্ধারণ করছেন না, কিন্তু এটা যে আমাদের জন্য একসময় কাল হয়ে দাঁড়াবে এটা কিন্তু তাদেরকে ভাবতে হবে। পৈতৃক বাড়িগুলো এগুলোর কোনো প্ল্যান ছাড়া করা, যার কারণে আমরা একটু বেশি ঝুঁকিতে থাকি। 7তলা 8তলা বিল্ডিং হচ্ছে এবং এইগুলি যে প্রকৌশলগতভাবে সেইগুলি ভায়াবল কিনা, সঠিকভাবে নির্মিত হয়েছে কিনা সেইগুলি দেখার জন্য কিন্তু এখনই একটা তদন্ত দরকার। এত ছোট ছোট রোড যে দুর্যোগপ্রবণ এলাকায় পৌঁছাবে সেই জায়গাটুকুও কিন্তু আমরা নেত্রকোনা শহরে তেমন একটা পাবো না। পুরনো ঘরবাড়িগুলো নির্মাণে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পৌর কর্তৃপক্ষ। আর বিল্ডিং অনুমোদন দেওয়ার জন্য প্ল্যানার নিয়োগ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তারা। যারা অনুমোদন নেয়নি সেটার বিরুদ্ধে আমরা একটা তালিকা করতেছি, যাতে সামনে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয় এবং আমরা যেগুলা দিব সেইগুলা যাতে যথাযথভাবে সেই নিয়ম মেনে বিল্ডিংগুলো করে এক্সট্রা মনিটরিং করব। বিল্ডিং কোড মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানিয়ে ফায়ার সার্ভিস বলছে শহরের পুরাতন কোনো বিল্ডিংই নিয়ম মেনে করা হয়নি। বড় ধরনের ভূমিকম্প হলে শহরে হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। আগে যে বিল্ডিংগুলো হয়েছে সেই বিল্ডিংগুলা স্ট্রাকচারাল বিল্ডিং না, এখন নতুন করে যে বিল্ডিংগুলো হচ্ছে এগুলো মোটামুটি বিল্ডিং কোড মেনে স্ট্রাকচারাল বিল্ডিং হচ্ছে। 1996 সালে নেত্রকোনা পৌরসভাটি ক শ্রেণীতে উন্নীত হয়। পৌরসভার তথ্য মতে হোল্ডিং সংখ্যা 16,498টি। এছাড়া 50টি শিক্ষা প্রতিষ্ঠান, 59টি মসজিদ, 11টি মন্দির, 3টি কবরস্থান, 3টি শ্মশানঘাট ও 3টি বাস টার্মিনাল সহ 12টি হাট বাজার রয়েছে পৌরসভায়।